দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। এই অনুষ্ঠানে রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসের রাত 11টায় যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয় এবং সেখানে আমরা রাজনীতির উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে কথা বলতে চাই, কথা বলি, নির্মোহ বিশ্লেষণের চেষ্টা করি। নির্বাচন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঐক্যমতের চেষ্টা করছে, সেই সময় দরজায় করা নাড়ছে সেই জুলাই আবার ফিরে আসলো, অর্থাৎ 1 বছর পূর্ণ হতে যাচ্ছে গণ অভ্যুত্থানের আর মাত্র 1 মাস পরেই। ফলে এই 1 বছরে প্রত্যাশা প্রাপ্তির তফাৎ কতখানি মিলল, কতখানি চ্যালেঞ্জ, সেসব নিয়ে যেরকম আলোচনা করতে চাই, ঠিক তেমনি আমরা আলোচনা করতে চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন আছে সেসব বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মির্জা গালিব। ডক্টর গালিব, স্বাগত আপনাকে এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আছেন সাইদ আবদুল্লাহ, সোশ্যাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্টও বটে এবং আমাদের পরিচিত মুখ। সাইদ আবদুল্লাহ, আপনাকে অনেক স্বাগত। সাইদ আবদুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে নির্বাচন নিয়ে মনে হলো আপাত দৃষ্টিতে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক এবং সেখানে কিছু যদি কিন্তু হলেও একটা মনে হচ্ছিল ফেব্রুয়ারি বা রমজানের আগে নির্বাচনটা হয়ে যাবে, একটা একমত হলো। এখন নতুন যে আলোচনা, সে আলোচনা আসলে কি নির্বাচন হবে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে? পিয়ার পদ্ধতির কথায় অনেক দল সাপোর্ট করছে সংখ্যা হিসেবে। পিয়ার পদ্ধতিতে ভোট হতে বিএনপি রাজি না এবং বিএনপির অনেক যুক্তি আছে। আপনি যদি একটু বলেন পিয়ার পদ্ধতিতে ভোট হলে আসলে কি সমস্যা? ধন্যবাদ। আলোচনার তো অনেকগুলো পার্সপেক্টিভ নিয়ে আসলেন। আমার কাছে যেটা মনে হয় যে ইলেকশনের যে আলাপটা, অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে মিটিংটা হলো, তারপরে একটা মোটামুটি ধারণা হচ্ছিল যে হয়তোবা ইলেকশনটা রোজার আগে হলেও হতে পারে। মানে এই জায়গায় কিন্তু কনক্লুসিভ কোনো রিমার্ক ছিল না, কারণ আজ অবধি ওইটার পরে এসে অফিসিয়াল কোনো ব্রিফ করা হয় নাই যে কবে এই ইলেকশনটা হবে, কিন্তু আনঅফিসিয়ালি অনেক কথাই শোনা যাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম আমি আশা করছিলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চিফ ইলেকশন কমিশনার এই তো 2 দিন আগে কিন্তু 1-to-1 মিটিং করেছেন, কিন্তু কোন ব্যাপারে আলোচনাটা হলো সেটাও আমি আসলে খুব একটা ফলো আপ কোথাও পাই না। এবং এই আলোচনাগুলোর পরে আমি এখনো মনে করি যে অচল অবস্থা ছিল সেই জায়গা থেকে অবস্থা হয়তোবা কিছু দূর ভালো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কনক্লুসিভ কোনো খবর নাই যে ওই টাইমে ইলেকশনটা হবে। খেয়াল করে দেখেন, কিন্তু 30 জুনের সময়সীমা তো কেউ পার করে না। আমি আরেকটা জায়গায় আসছি। ইলেকশনের যে ব্যাপারটা, অনেকের অনেক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, কিন্তু বারবার করে বলা হতো না যে একটা রোডম্যাপ চাই। দেখবেন আওয়ামী লীগের আমলে তো আসলে কোনো ইলেকশন হয় নাই। কখনো ডামি ইলেকশন হয়েছে, কখনো মিডনাইট ইলেকশন হয়েছে, কখনো 150-এর উপরে আসলে ইলেকশনই হয় নাই। অ্যাপার্ট ফ্রম দিস থিং, রোডম্যাপটা দেখবেন অনেক সময় 1 বছর 1.5 বছর আগেও এটা কিন্তু মানুষ জানতো। তো যে মুহূর্তে এই আলোচনাটা হয়ে গেল, তারপর আবার রাজনৈতিক দল, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদের জায়গা থেকে মিটিংটাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু করসপন্ডিং অনেক ইস্যু নিয়ে আপত্তির জায়গাটাও তুলেছে। সর্বশেষ সেদিন যখন আমি দেখলাম চরমোনাই পীরের সাথে এবং আরও কয়েকজন, নূরের কথা যদি বলি, এনসিপির কয়েকজন বলি, জামাতের কথা যদি বলি, এমনকি ওই যে হিন্দু এক ভদ্রলোক যিনি ওনাদেরও একটা অংশের নেতা হিসেবে নিজেকে করেন, তো তারা এখন যেটা বলছে যে পিআর পদ্ধতিতে ইলেকশন চাই, এসেনশিয়ালি তারা মিন করেছে লোয়ার হাউসের কথা। কারণ অ্যাজ অফ নাও বাংলাদেশে তো হাউস একটাই, হয়তো বা পরবর্তীতে ইলেকশন পরবর্তী সময় একটা আপার হাউস করার জন্য অনেকগুলো দলই কথা বলছে। সেই পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এরকম কথাও সেখানে উচ্চারিত হয়েছে। আমি এই জায়গায় কথাটা বলছি, এই কথাটাই যে ব্যক্তিগত মতামত যদি আমার চান, আমি মনে করি বাংলাদেশের এক্সিস্টিং যে হাউসটা আছে, আমি পরবর্তীতে কি হবে তার আলাপ পরে করব, কিন্তু এক্সিস্টিং হাউসটা একটাই। ধরে নিলাম ওইটাকে যদি লোয়ার হাউসের মতো চিন্তা করি, এই জায়গাতে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে পিআর পদ্ধতি কোনো অবস্থাতেই বাস্তবায়নযোগ্য না। কেন না? এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন আমরা সবসময় যখন আমরা চিন্তা ভাবনা করব এই সংস্কার পদ্ধতির ভেতরেও দেখবেন অনেক জায়গায় ওভার অ্যাডভেঞ্চারাস হয়ে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে অনেকের ভেতরে। দেখবেন ইউরোপের কোনো দেশের রেফারেন্স আসবে, অমুক আসবে, তমুক আসবে, কিন্তু আমাদের পার্সপেক্টিভটা রাখতে হবে তৃতীয় বিশ্বের একটা দেশের সাথে, যে জায়গায় ভঙ্গুর গণতন্ত্র আছে। এবং এই রেফারেন্সটা অনেক ক্ষেত্রে দেখবেন আমরা ইউরোপের দেশের সাথে যখন মেলাচ্ছে, আমাদের মাথায় রাখা দরকার নেপাল, ওই জায়গায় কিন্তু মোটামুটি হাইব্রিড একটা সিস্টেম আছে। ওই জায়গায় দেখবেন যে কিছু অংশ আছে পিআরে, কিছু অংশ আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্টে, অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের মতো। কিন্তু সেই জায়গায় ডেমোক্রেসিটাকে স্ট্যাবল হতে পারছে, দেখবেন ঘন ঘন সরকার বদলাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই টাইপ একটা রিস্ক বাংলাদেশের জন্য থেকে যায়। আমাদের অনেক ধরনের কথাবার্তা থাকতে পারে রাজনীতি নিয়ে, কিন্তু একেবারে সলিড একটা গ্রাউন্ড কি জানেন?
বাংলাদেশের মতো দেশ যেগুলো আছে এইসব দেশের রাজনীতি চলে সব সময় অর্থনীতি দিয়ে, যে অর্থনীতিটা কিভাবে চলবে। এই জায়গায় যদি আনস্টেবল একটা ডেমোক্রেসি থাকে, বারবার করে সরকার পতন হয়, যেমন ইউকের কথা যদি বলি, ইউকেতে আজকে একজন প্রধানমন্ত্রী হচ্ছে, কালকে একজন হচ্ছে, তাদের নাগরিক জীবনে খুব বড় কোনো ইম্প্যাক্ট পড়ছে না। কিন্তু বাংলাদেশে যদি সেম ধরনের ঘটনা ঘটে, দেখবেন কোনো সরকার এসে ফাংশনই করতে পারবে না। আর একটা ব্যাপার, মানে পিয়ার হলে কেন এটা ঘটবে, মানে পিয়ার হলে কেন ঘটবে আরো কয়েকটা কারণ বলি, যে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা দেখা যাবে বর্তমানের সিস্টেমে অধিকাংশ দল দেখা যাবে যে একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিচ্ছে। আমি বলছি না যে সেটা ভালো মন্দ, ওই অ্যানালাইসিসে যাচ্ছি না, কিন্তু তাদের একটা পলিসি মতো তারা কাজটা করতে পারবে। কিন্তু পিয়ার পদ্ধতিতে যখন আসবে, দেখবেন তার পরবর্তী সময়গুলোতে সরকার পতনের জন্য ওই যে আমাদের নির্দিষ্ট যে আসন সংখ্যা আছে, তারপরে দেখবেন বিভিন্ন মতে ফ্র্যাকশনগুলো থাকবে, কেনা বেচার একটা জায়গাটা তৈরি হবে। এবং আরেকটা ব্যাপার আমরা অনুমান যদি করি, বর্তমানে লেটসে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ প্রফেসর ডক্টর ইউনূসের ভাষ্যমতে, সেই ব্যাপারটা ডিসাইড করবে ইলেকশন কমিশন। যদিও দেশের ভেতরে অনেকেই অনেক হাইপ তুলছে, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ভাষ্যটা তো এটা না। লেটসে আওয়ামী লীগ নামে নাই, অন্য কোনো লীগ, অন্য কোনো দল বা কোনো না কোনো ক্যাপাসিটিতে তাদের স্ট্রাকচারটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আছে। ধরেন তারা জানলো যে ঠিক আছে, এটা আওয়ামী লীগ নামে না হইলেও এই যে এই জায়গাটা, এই দলের এই অংশটা বা এই দলকে আমরা এখন প্যাট্রোনাইজ করব করে, তারা মনে করলো, তারা ইলেকশনে আসলো। জেনুইনলি বাংলাদেশে এখনো এই কথাটা হয়তো বা অনেকে বলে না, কিন্তু মুখ ফুটে বলাটা উচিত পার্সপেক্টিভটা বোঝানোর জন্য। ধরেন 20% মানুষ যদি এখনো মনে করে ওই আওয়ামী লীগের ব্যালটগুলা তাদের জন্য ভোটের কেন্দ্র, 20% মানুষ যদি এখনো ভোট দেয়, 20% মানে কি 20 গুণন 3 60টা সিট, দ্যাট মিনস আওয়ামী লীগের ওই অংশটা হয়ে যাবে বিরোধী দল। তাহলে এই যে আমরা প্র্যাকটিক্যালিটির বিবেচনাটা করছি না, দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার প্ল্যান হচ্ছে, অবশ্যই তার যৌক্তিক কারণ আছে, কিন্তু তাদেরকে কাগজে কলমে ঠেকানোর মতো প্ল্যান করতে গিয়ে আপনি এই পদ্ধতিতে তার আবার ব্যাক চলে আসতে পারে। একই সাথে আরেকটা ব্যাপার এই জায়গায় খুব বুঝতে পারাটা জরুরি, এই জায়গায় নেতাদের সাথে বাংলাদেশের রুট লেভেলের মানুষের জনবিচ্ছিন্নতা ঘটতে পারে। যেমন নারীদের আসন নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট আছে না, যে ডিরেক্ট ভোটে না আসলে মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না, শোপিজের মতো বসে থাকে। তো আমার কথা, পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন হয়, তাহলে তো রুট লেভেলের সাথে ওই নেতার কোনো কানেকশনই থাকবে না। ইলেকশন হওয়ার পরে তারপর নিয়ে গিয়ে যে কেউ প্রতিনিধিত্ব করবে। সো এই সব কারণে আমার কাছে মনে হয় কোনো অবস্থাতেই। সাইদ আব্দুল্লাহ, আপনাকে একটু থামাই। ডক্টর গালিব, আপনার কাছে জামাত প্রকাশ্যেই পিয়ার পদ্ধতির পক্ষে বলছে, এবং সম্ভবত বিএনপি ছাড়া ছোট ছোট দল বলে যাদেরকে মনে করা হয়, জামাত যদিও ছোট দল না, ধরেন বাম দল কিংবা নতুন দল, আরো ছোট ছোট দল, তারা সবাই পিয়ার পদ্ধতি চাচ্ছে। অনেকে বলছেন এইটার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে বিএনপি যেন 200-র উপরে আসন না পেয়ে যায়, মানে একটা যেটা এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে বলছিল, এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেকটা ফ্যাসিবাদ আমরা কায়েম করতে চাই না। ফলে এটা বিএনপির বিরোধিতা করার জন্যই কি জামাত আসলে পিয়ার পদ্ধতি চাচ্ছে? আবার ধরেন এটার সংকটও আছে, যদি একজন স্বতন্ত্র প্রার্থী হন, সারা দেশে ধরেন 12 জন স্বতন্ত্র প্রার্থী, সবাই মিলে হয়তো 1% ভোট পেলেন, এই 12 জনের ভিতরে এমপিটা আসলে তাহলে কে হবে, তাদের প্রতীক কি হবে? আমাদের লোকজন তো আসলে এমপি বানাই বিপদের সময় তার কাছে পাওয়ার জন্য, ছেলে বা মেয়ের চাকরিটার জন্য, সহযোগিতার জন্য, তো উনি তো জানেন না যে কে তার এমপি হবে। ফলে এই সংকটগুলো কিভাবে আমরা দূর করব? ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, দেখেন পিয়ার প্রসেসটা মানে প্রথমে যেভাবে আসলো, যেটা অনেকগুলো দেশে কিন্তু এটা আছে, মানে অপরিচিত প্রসেস না যে ডেমোক্রেসিতে কেউ এটা হঠাৎ করে বানাচ্ছে, বিষয়টা এরকম না। পিয়ার প্রসেস আছে, তার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, প্রোস কনস আছে, এবং আমাদের সার্বিকভাবে আলোচনা করে ডিসিশন নিতে হবে। তো ফান্ডামেন্টালি যেখান থেকে আসে, ধরেন আমার 300 আসন, দুইটা রাজনৈতিক বড় বড় দল ইলেকশন করতেছে, একটা দল প্রত্যেক আসনে 1 ভোট করে হেরে গেল, তাহলে দুইটা দলের মধ্যে একেবারে কাউন্টে থিওরিটিক্যালি বা ভোটের পার্থক্য হবে, অথবা জাস্ট 300 ভোটের পার্থক্য হবে, তার 49 পয়েন্ট সামথিং অ্যান্ড 50 পয়েন্ট সামথিং। কিন্তু আসনের দিক থেকে এটা হইতে পারে 100 and 0, একটা দল টোটাল 300 আসন পাইতে পারে, আর একটা দল 0 আসন পাইতে পারে। তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হইতেছে, তাই না? এই ইনকনসিস্টেন্সিটা থেকে আমরা যাতে ওভারকাম করতে পারি, তো পিয়ারের ফিলসফি হলো এটা। থিওরিটিক্যালি এটা ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো পিয়ারের পক্ষে যে পজিটিভ আর্গুমেন্টগুলো করা হয়, তার মধ্যে আরেকটা হলো যে এখন যখন আপনি স্থানীয়ভাবে একজন লোক নির্বাচন করে আসতেছে, সে স্থানীয় এলাকায় একটা দলীয় বলয় তৈরি করতেছে, তার মাসলম্যান থাকে, ভোট কাটতে হয়, তার টাকা পয়সা বিলাইতে হয়। আপনি জানেন এখনকার সময় বোধহয় নির্বাচন করতে প্রায় 20-30 কোটি টাকা খরচ হয় এক একটা এমপি আসনে। আনবিলিভেবল, তাই না? আমি কোনোদিনই রাজনীতিতে যাই এটা করতে পারবো না। তো এই যে মানি এবং মাসলম্যানের যে প্র্যাকটিস,
তো পিআর প্রসেসে গেলে যেহেতু ফোকাসটা ব্যক্তি থেকে সরে গিয়ে দলে চলে যাবে, তখন এই জিনিসটা এখানে কমে যাবে। এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল আর্গুমেন্ট, যে আমরা যেই ইনকনসিস্টেন্সিটা আছে সেটাকে ওভারকাম করতে পারবো, আর হচ্ছে মানি এবং মাসলম্যানের যেই আপনার প্রভাবটা আছে এটাকে আমরা কমায় আনতে পারবো। আমি একটা ছোট্ট আমি একটু শেষ করি প্রসেস, তারপর আসেন। তো এটা হচ্ছে তার প্রস। নেগেটিভ যেটা দিক, যেটা সাইদ আব্দুল্লাহ বলল, যে একটা হচ্ছে যে গভর্নমেন্ট ইনস্টেবল হতে পারে। তার কারণ হলো যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা কেউ কম পাবে, তাহলে দেখা যাবে যে 2-3টা পার্টি তারা মিলেমিশে একসাথে সরকার করতে হবে, এই ইনস্টেবিলিটি সেখানে আছে। আর একটা ইনস্টেবিলিটি আছে, প্রবলেম আছে, সেটা হলো যে দলীয় প্রধান যখন মনোনয়ন দিবেন, তো উনি আসলে কি দেখে মনোনয়ন দিবেন? আমাদের দলের মতো তো আভ্যন্তরীণ গণতন্ত্র নাই। আমরা প্রায় মনোনয়ন বাণিজ্যের কথা শুনি। এখন ধরেন যে বিএনপি অথবা আওয়ামী লীগ যখন ছিল, তাদের সামনে একটা মনোনয়নের প্রশ্ন আসতো, সে আগে চিন্তা করতো যে আমি একে যদি মনোনয়ন না দেই, সে কি স্বতন্ত্র দ্বারাই আমার এগেনস্ট ইলেকশন করবে কিনা, হারাই দেবে কিনা। তার ফলে কারো যদি স্থানীয় এলাকায় অত্যন্ত ভালো প্রভাব থাকতো, তাহলে তাকে মনোনয়ন দিতে বাধ্য হইতো। তার ফলে একটা স্থানীয় ওরিয়েন্টেশন তৈরি হয়। আমি যদি পিআরে চলে যাই, তাহলে এটা মেবি হইতে পারে যে দলীয় প্রধানের একটা আনকন্ডিশনাল পাওয়ার তৈরি হবে, এবং অল দ্য ব্ল্যাক মানি যেটা এখন আপনার গ্রামের সাধারণ মানুষের কাছে যায়, দ্যাট ব্ল্যাক মানি ক্যান কাম ব্যাক টু হিয়ার। এটা হইতে পারে এক্স্যাক্টলি টু দ্য সেন্টার। তো এটার একটা সম্ভাবনা পিআর প্রসেসের মধ্যে আছে। আবার এখানে পিআর প্রসেস মানেই যে একটা একক প্রসেস, বিষয়টা এরকম না। পিআরের মধ্যে নানান প্রসেস আছে। আপনি কিভাবে ভাগ করবেন, এটা কি সারা দেশের ভোট একসাথে পার্সেন্টেজ হবে, না জেলা অনুযায়ী হবে? আমি যদি ধরেন যাইতে যাইতে আসন অনুযায়ী করি, তাহলে তো এটা এখনকার সিস্টেম হয়ে গেল, তার মানে ওইটা একটা লিমিট। আবার আনতে আনতে যদি আমি দেশ করি, তাহলে এটা হচ্ছে একেবারে রিয়েল পিআর। কিন্তু আমি মাঝখানেও করতে পারি, আমি জেলাতে যাইতে পারি, আমি বিভাগ অনুযায়ী করতে পারি, এটাকে নানানভাবে ওয়েটেজ করা যায়। এখন এই যে প্রোস এবং কনস, আমার পার্সোনাল পজিশন, অনেকগুলো রাজনৈতিক দল তো আপনার পিআরের পক্ষে বলছে, কিন্তু আমার পার্সোনাল পজিশন হচ্ছে আমরা যদি লোয়ার কক্ষে এখন পিআর প্রসেসে যাই, এটা টু এক্সপেরিমেন্টাল হয়ে যায়। কারণ প্রোস কনস দুইটাই আছে, যেটা কনস আসছে এটাও আমি অ্যাগ্রি করি, কিন্তু তার পজিটিভ দিকও আছে। কিন্তু এটা আমাদের জন্য টু এক্সপেরিমেন্টাল হয়ে যায়, যে আমাদের জন্য এটা সেট হবে কিনা। বেস্ট প্রসেস হচ্ছে আমরা যদি সংসদের আপার কক্ষ করি এবং আপার কক্ষে পিআরে যাই একটা এক্সপেরিমেন্টেশন প্রসেস হিসাবে, তাইলে যেটা সুবিধা সেটা হলো যে উচ্চকক্ষ যদি আমাদের এখানে থাকে, উচ্চকক্ষের হাতে তো সকল ক্ষমতা থাকবে না। উচ্চকক্ষ সরকার ফর্ম করবে না, উচ্চকক্ষ বাজেট পাস করবে না, উচ্চকক্ষে যাবে হচ্ছে আপনার ধরেন কিছু নিয়োগ যাইতে পারে, যে আপনার প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, আমরা কিছু সিলেক্টিভ দায়িত্ব যদি উচ্চকক্ষে দেই, এবং উচ্চকক্ষে যদি আমরা পিআর প্রসেসে যাই, তাহলে আমরা যেই নেগেটিভ দিকগুলো চিন্তা করতে, সেটা হবে না। গভর্নমেন্টের ইনস্টেবিলিটি সেখানে হবে না, মানে ওই ঝুঁকিটার একটা ব্যাকআপ হবে। এবং সেই ক্ষেত্রে আমরা একটা টেস্টিং পিরিয়ডের মধ্যে যাইতে পারি। ধরেন 2টা ইলেকশন 3টা ইলেকশন আমরা দেখলাম এটা কিভাবে হইলো, তারপর যদি আমরা দেখি যে দ্যাটস ওয়ার্কিং ভেরি ওয়েল, তাহলে আমরা নিম্নকক্ষের ব্যাপারে আবার চিন্তা করতে পারি। জামাতের সাইকোলজি কি, তারা কেন পিআর চাচ্ছে? জামাত পিআর চাচ্ছে, আমি যতটুকু, আমি তো জামাতের মুখপাত্র হিসাবে বলতে পারবো না, আমি সরাসরি জামাতের মেম্বার না, কিন্তু আমি জাস্ট হচ্ছে ছাত্র শিবিরের সাথে, আমার সংস্কৃতির সাথে, এবং অবজারভার নাগরিক হিসাবে আমি তাদেরকে যেভাবে দেখি, সেই জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে জামাত হচ্ছে ব্যক্তি, মানি এবং মাসলম্যানের যে প্রভাব। জামাত অনেকটা দলীয় দল, আপনি ধরেন যে আওয়ামী লীগ বা বিএনপির চাইতে জামাতের মধ্যে দলীয় শৃঙ্খলতা অনেক বেটার, এবং এখানে ব্যক্তিকে ফোকাস কম করে দলকে বেশি ফোকাস করা হয়। তাহলে আপনি যদি মানি এবং মাসলম্যান থেকে এই জিনিসটাকে সরায় দিতে পারেন, তাহলে জামাতের জন্য এটা বেটার হয়, এবং এটা একটা বেটার কালচারও। যদি এই ইনস্ট্যাবিলিটির কোশ্চেন এবং দলের সেন্টারে চলে আসার যে প্রবলেম, এটা যদি না থাকতো, তাহলে আমি পার্সোনালি মনে করতাম যে পিআর একটা বেটার সিস্টেম। এটা নেক্সট পার্লামেন্টে করলে কি সমস্যা, মানে এটা অন্তর্বর্তী সরকারকেই কেন করতে হচ্ছে? দেখেন, এখানে দুইটা জিনিস। অন্তর্বর্তী সরকার আসলো তো জুলাইয়ের মধ্য দিয়ে, তাই না? আসার পরে আপনি এখন দুইটা এক্সট্রিম পজিশনে যাইতে পারেন। একটা এক্সট্রিম পজিশনে আপনি বললেন যে আমার কোনো সংস্কারের দরকার নেই, আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট কুইকলি ইলেকশন দিয়ে চলে যাবো। তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আমি তত্ত্বাবধায়ক সরকার দিব, নির্বাচন কমিশনার সরাই দিয়ে নির্বাচন কমিশনার করবো, আমি 90 দিনের মধ্যে অথবা সময়ের মধ্যে দিয়ে আমি হচ্ছে ইলেকশন দিয়ে দেবো। দ্যাটস ওয়ান ফিলসফি। আর এক ফিলসফি আপনি বলতে পারেন, ওকে, পলিটিশিয়ানরা ঠিকঠাক মতো করে সংস্কার করে না, আমি 5 বছর বসে সংস্কার করে তারপর ইলেকশন দিব, অথবা 2 বছর বসে, অথবা 3 বছর বসে। দুইটা এক্সট্রিম জায়গা। আমি আর্গু করবো যে আমাদের একটা মাঝামাঝি জায়গায় যাইতে হবে। কেন মাঝামাঝি জায়গায় যাইতে হবে? আমরা গত 17 বছর একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে দিয়ে গেছি। এই ফ্যাসিবাদী সিস্টেম আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিচ্ছে, এবং সেই জায়গা থেকে এটা কাইন্ড অফ একটা নিউ বিগিনিং। ধরুন আমি যদি বাংলাদেশের টোটাল হিস্ট্রি দেখি, আমাদের 91-তে একটা বিগিনিং ছিল, রাইট? আমরা হচ্ছে এরশাদের শাসন আমল থেকে বের হয়ে আসা একটা গণতন্ত্র শুরু করছি। সেই গণতন্ত্র ফাইনালি শেখ হাসিনার হাত দিয়ে নষ্ট হয়ে গেল। তাহলে এখন আমাদের একটা নিউ বিগিনিং।
এখন আমরা কি করব, এই নিউ বিগিনিং এ কি সবকিছু এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে রেখা ইলেকশনে চলে যাবো এবং সবকিছু বলবো ইলেক্টেড গভর্নমেন্ট আসবে? আমি তো মনে করি এটা ভালো জিনিস না। তার চাইতে আসেন আমরা আলাপ আলোচনা করি, যে কারণে অন্তর্বর্তী সরকার আসছে, আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার করি নাই? ফর দ্য সেম রিজন আমরা কিছুটা সংস্কার করি, দুইটা ভাগ করি, যার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনর আইডেন্টিফাই করি, মেজর সংস্কারগুলো এখন করে ফেলি, তারপর আমি ইলেকশনে যাই। আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট পলিসি। জি, এখন তাহলে প্রশ্ন হচ্ছে সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে একটু আসি। নির্বাচনের সঙ্গে সংস্কারের আসলে তো কোনো বিরোধ থাকার কথা না, কারণ আমি জানি যে আপনারা বা বিএনপিও প্রকাশ্যেই বলে যে তারা যখন থেকে সংস্কারের প্রস্তাব দিচ্ছে তখন এখন যারা সংস্কারের কথা বলছে তারা এই আলোচনা, বিশেষ করে এনসিপিকে মিন করবে, সেই আলোচনা শুরুই করেনি। ফলে বিএনপি ক্ষমতায় গেলেও যদি যায় নির্বাচনের মধ্যে দিয়ে, অথবা যদি জামাত যায় অথবা অন্য কোনো রাজনৈতিক শক্তি যায়, তারাও তো সেই সংস্কারটা অব্যাহত রাখার কথা। তাহলে নির্বাচনের সংস্কার একটা মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেল এবং জুলাইয়ের স্টেক হোল্ডার যারা ছিল তাদের মধ্যে এই ইস্যুতে ব্যাপকতম বিরোধ। ধরেন বিএনপি এবং জামাতের রাজনৈতিক সখ্য বা ঐক্য যদি বা আমরা বলি, তাহলে সেটা দুর্দিনের ঐক্য। আজকে যখন ওই অর্থে রাজনীতিতে সুদিন, তাহলে সেইখানে এই বিরোধটা নির্বাচন এবং সংস্কার ইস্যুতে কেন হচ্ছে? এই কথাটা আমি বারবারই বলি যে আপনি কি বলতে পারবেন আজকের দিনে বসে থেকে যে এই সংস্কার হয়ে যাওয়ার পরে বাংলাদেশের কোনোদিন কোনো সংস্কারের দরকার হবে না, তারপর শত শত বছর ধরে আমরা একেবারে চমৎকার একটা জান্নাতুল ফেরদৌস টাইপ অবস্থার ভেতর দিয়ে যাব? এটা তো কেউ বলতে পারে না। যেটা আজকের দিনে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা চমৎকার সংস্কার, এমনও হইতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর পরে মনে হবে ওইটা ব্যাকডেটেড হয়ে গেছে, ওইটারও আবার সংস্কারের দরকারটা হতে পারে। ইলেকশন এবং সংস্কার দুইটা কখনোই মিউচুয়ালি এক্সক্লুসিভ না। ঝামেলাটা কোথায় হয়ে গেছে, একটা পর্যায়ে অনেক আলোচনার ভেতরে অনেকেই মনে করতো যে এই দুইটা বোধহয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ব্যাপার, সংস্কার প্রক্রিয়া তখনই থেমে যাবে যদি নির্বাচন হয়ে যায়। কিন্তু নির্বাচন ইটসেলফ ইজ এ সংস্কার। নির্বাচন করা মানে কেউ যদি মনে করে যে আজকে ইলেকশন করতে পারবে, কারণ ইলেকশন করার জন্য যে ধরনের সিস্টেমটা থাকা দরকার, শেখ হাসিনা তো অলরেডি সবকিছু ডিস্ট্রয় করে ফেলেছে। তার মানে ইলেকশন করার জন্য অনেকগুলো সংস্কারের দরকার হয়, এইগুলো বরং সাপোর্টিং এলিমেন্ট। মানে আপনি কি রিস্টোর এবং রিফর্মকে এক করে ফেলছেন? রিস্টোর আর রিফর্মকে এক করে ফেলছি না, কিন্তু অনেক জায়গায় যে ধরনের ধারণা আছে আপনি সংস্কারের জায়গাটা, আচ্ছা লেটস সে যে মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল হয়ে গেল, তারপর ওইটাকে একদম তো বাতিলই হয়ে গেছে, ব্যাপারটা তো এইরকম না যে সাসপেন্ড করা আছে, কিছুদিন পর আবার আসতে পারে। ওইটাকে যখন পুনরায় আবার নিয়ে আসা হচ্ছে, এটাকে আপনি রেস্টোর বলবেন নাকি রিফর্ম বলবেন? কারণ অ্যাজ অফ নাও এটা তো ছিল না। তার মানে আপনি যখন নিয়ে আসছেন, এটা রেস্টোরের কথা যদিও বলা হচ্ছে আবার নিয়ে আসা হলো, কিন্তু এইটাও কিন্তু একটা রিফর্ম। তা না হলে যদি ওই স্ট্যাটাস কোটা থাকতো শেখ হাসিনার মতো, তাহলে তো কোনোদিন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসতো না। আবার দেখেন অনেক জায়গায় কিন্তু ভালো কাজও হচ্ছে, রাজনৈতিক দলগুলোর ভেতরে পারস্পরিক অবিশ্বাসের জায়গাটা আছে, অস্বাভাবিক কোনো কারণ না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো বেশ কিছু অপকর্মের জায়গাটাও আছে। এটা কেউ যদি অস্বীকার করে যে না কোনো একটা রাজনৈতিক দল পুরাপুরি ফেরেশতাদের দল, তারা কোনো অপকর্ম করে নাই, এই কথা তো কেউ বলতে পারবে না। বিএনপিরও অনেক সমালোচনার জায়গা আছে, জামাতের আছে, XYZ অনেকগুলো রাজনৈতিক দলেরই সমালোচনার জায়গাটা আছে, তাদেরও তো রাজনৈতিক পথ পরিক্রমায় অনেক ভুল ছিল এবং রাজনৈতিক দলগুলোর উচিত হলো ওই ভুলগুলো শুধরে সামনের দিকে ভালো করা। কেউ যদি বলে যে ওই দলটার কোনো ভুল ছিল না, বিএনপির অতীতে কোনো ভুল ছিল না, জামাতের ভুল ছিল না, এমন কেউ যদি এখনো বলে যে এখনো কোনো ভুল হচ্ছে না, আমি মানবো না। অবশ্যই ভুল আছে, চলমান ভুল তাদের ভেতরে আছে। আমাদের জায়গাটা হলো সেই ভুল থেকে শুধরে কিভাবে তারা একটা বেটার পলিসির দিকে আগাবে। আমি আবার রিফর্মের দিকে একটু ব্যাক করি, যে সংস্কার আর নির্বাচন কখনোই বিপরীতমুখী দুইটা পথ না। এটাকে যখন বানানো হচ্ছে এর পেছনে কিছু এজেন্ডার জায়গাটা ছিল। লেটস সে একটা হাইপ অনলাইনে আপনি খেয়াল করে দেখেছেন যে না 5 মাস আগেও 5 বছর ইউনূস সাহেবকে চাই, 5 বছর ইউনূস সাহেবকে চাই যারা বলতো, এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে তারা 5 বছর চাচ্ছে না। সেই হাইপটা কিন্তু অটোমেটিক দেখাই যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার হাইপটা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে অথবা সাময়িক থাকতে পারে। একটা উদাহরণ দিই, এটা সবাই রিলেট করতে পারবেন। 2013 সালে যখন শাহবাগের মতো একটা আন্দোলন গড়ে উঠলো এবং মোটামুটি একটি স্টেট স্পন্সর্ড আন্দোলন, সেই আন্দোলনটাকে যেভাবে গড়ে তোলা হয়েছিল দেশের মানুষ কিন্তু ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। মনে হতো যে ইমরান সরকারই বাংলাদেশের একমাত্র সরকার তখন। কিন্তু দেখেন ওই টাইমে এত জনপ্রিয় ছিল, এত পপুলিস্ট ছিল তারা, পরবর্তীতে কি হইল? হারিয়ে গেল। তার মানে রাজনীতিতে কনসিস্টেন্সিটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং সংস্কারের যেটা আলাপ,
যেমন আর্টিকেল 70 ব্যাপারে অনেক সবগুলা রাজনৈতিক দলই মোটামুটি কিন্তু একটা ভালো একটা গ্রাউন্ডে চলে এসেছে। এইটা যে কত চমৎকার একটা উদ্যোগ, এই জন্য তো রাজনৈতিক দলদেরকে অ্যাপ্রিশিয়েট করার কথা। একটা জিনিস বলেন, খুব একটা ইন্টারেস্টিং কাজ হয়েছে যে একটা মানে আলাপ আলোচনা একবারে হয় নাই, জোর করে ফিরে আসেন, আবার আলাপ করি, আবার কথা বলেন, মানে আর্ট অফ নেগোসিয়েশনটা পলিটিক্সে আছে, এই আর্ট অফ নেগোসিয়েশনটা থাকতে হবে। এটা খুবই অসাধারণ কাজ এবং তৃতীয় দফায় গিয়ে সেই কাজটা এক্স্যাক্টলি, লেটস সে গালিব ভাইয়ের আমার মতদর্শগত জায়গায় পার্থক্য থাকতে পারে, কিন্তু একসাথে বসে যে আমরা আলোচনা করতে পারছি, আলোচনার মাধ্যমে একটা মিডল গ্রাউন্ডে চলে আসতে পারছি, এই কালচারটা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা তো চলে এসেছে। এবং সংস্কার প্রক্রিয়াকে আমি এই জন্যই বলি যে আমাদের অবশ্যই সংস্কারটা জরুরি, কিন্তু ওভার অ্যাম্বিশাস হওয়া যাবে না, অনেক বেশি এক্সপেরিমেন্টাল হওয়া যাবে না। সুযোগ নাই। গালিব ভাই, আপনি যদি একটু ছোট করে বলেন, পুলিশ এবং প্রশাসন এই দুইটা হচ্ছে মৌলিক ফোর্স বাংলাদেশের নির্বাচন অথবা সরকার চালানোর ক্ষেত্রে। নিঃসন্দেহে পুলিশের এক ধরনের নৈতিক মনোবলও ভেঙে গিয়েছিল, সেটা খানিকটা রিস্টোর হলো কিনা। এবং আজকে নির্বাচন কমিশনের একটা ব্যবস্থায় বড় সংস্কার হয়েছে যে প্রত্যেকটা আসনে এসপি, ডিসি, ওসি তারা মিলে একটা কোর কমিটি করতো, সেটি আর আগামী নির্বাচন থেকে থাকছে না। আগামী নির্বাচনে যে অধ্যাদেশটা করা হয়েছে সেখানে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এটির প্রধান হবেন। যদি এটি নিয়ে প্রশ্ন আছে যে নির্বাচন কমিশনের সেই পরিমাণ কর্মকর্তা জাতীয় সংসদ নির্বাচন হলে একই দিনে আছেন কিনা, আমার 300টা আসন, ফলে হয়তো প্রত্যেক জেলায় একজন করে থাকবেন, ফলে সেটা কতখানি বাস্তবসম্মত এবং পুলিশ এবং প্রশাসন আদৌ কতখানি সংস্কার হবে? আমার মতে খুব সিম্পলি যদি আমরা বলি, প্রথম হচ্ছে আপনি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে তখন যারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তাদের একটা সিগন্যাল দরকার যে তারা বায়াসড না, তারা সবকিছু প্রপারলি করতেছে। এই গভর্নমেন্টের এখন পর্যন্ত আমরা এই বায়াসড কোনো সিগন্যাল নাই। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় জিনিস, গভর্নমেন্ট নিরপেক্ষ। তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করতেছে বা করবে এখন পর্যন্ত আমরা জানি না। আপনি ধারণা করতে পারেন, পারসেপশন থাকতে পারে, কিন্তু তাদের কাজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা বোঝা যায় না। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, একটা বড় চ্যালেঞ্জ হলো যে পুলিশ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ফেল করছে, ভাঙিয়ে পড়ছে অলমোস্ট। আপনি পুলিশের বড় সিনিয়র অফিসাররা কেউই আওয়ামী লীগ যাওয়ার পরে থাকে নাই, তাই না? অনেক থানা ফাঁকা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তাদের চেইন অফ কমান্ডকে আবার রিবিল করা এবং তাদেরকে প্রপারলি ফাংশন করা, যাতে তারা হচ্ছে ইন অ্যাকশন যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেভেলপ করা, এই কাজটা আমরা যে পরিমাণ আশা করছি তার চেয়ে স্লো হচ্ছে, কিন্তু গ্র্যাজুয়ালি দেয়ার মুভিং দেয়ার। তো আমার বোধ হয় যে এই জায়গা থেকে এটা অনগোয়িং প্রসেস, কিন্তু যেই পর্যন্ত এখন পর্যন্ত আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এটাকে আমি আশাবাদী বলবো, পজিটিভ বলবো, এন্ড দেয়ার মুভিং। এবং সেটা সেই কারণে আপনি সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী? আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী। আমি মনে করি না যে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা 3টা আপনার চুরিধারীর ইলেকশন থেকে বের হয়ে আসছি, সামনের ইলেকশন কেউ চুরি করে নিয়ে যাবে, এটা সম্ভব না। এটা সম্ভব না। আমি একটা বিরতি নিই এই প্রসঙ্গে, আপনার ছোট্ট একটা মতামত আমি বিরতির পরে চাই, যে আপনিও কি মনে করেন প্রফেসর ইউনূসের সরকার এই গত 11 মাসে নিরপেক্ষতার যথাযথ প্রমাণ দিতে পেরেছে, যেটি ডক্টর গালিব মনে করেন? দর্শক, বাকি আলোচনা বিরতির পর আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছি সাইদ আব্দুল্লাহর সঙ্গে। সাইদ আব্দুল্লাহ, আপনাকে বিরতির আগে যে প্রশ্ন, আপনিও কি মনে করেন যে প্রশাসন এবং পুলিশের যে সংস্কার সেই গতিটা খানিকটা স্লো, কিন্তু সেটা হতাশ হওয়ার মতো না, এবং সরকার এখন পর্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে? ডক্টর গালিবের পর্যবেক্ষণ? আমার কাছে যেটা মনে হয়, আগে থেকে আমরা অ্যাসেসমেন্ট করে একটা রিমার্ক যদি দিয়ে ফেলি, পরে দেখা গেল ওইরকম হইল না, তাহলে অনেকে আশাহত হতে পারে। আমি বিশ্বাস রাখতে চাই যে এই সরকারের ইন্টেনশনটা সলিড আছে। আমি আবার বলছি, বিশ্বাস রাখতে চাই, কিন্তু সেটা রাখতে পারবো কিনা সেটা চূড়ান্তভাবে আমি যদি দেখি তারা তাদের কাজটা করলো, তারপর আমরা একটা রিমার্ক দিতে পারি যে ইয়েস তারা করেছে। তবে আমি সোফার তাদের যে রিফর্ম প্রসেস, আমি এটাতে হ্যাপি না। এই জন্য তাদের আমি বললাম যে ইন্টেনশন হয়তোবা ভালো আছে, কিন্তু যে রূপে তারা কাজটা করছে, অলরেডি এটা কত মাস পার হয়ে গেছে? 10 মাস পার হয়ে গেছে, 11 মাসে পড়ে গেছে। এই যে জুলাই মাস, তো আর কয়েক মিনিট পরেই তো জুলাই মাস শুরু হয়ে যাবে, এবং আগস্ট মাস থেকে যদি আমরা চিন্তা করি, 11 মাস যে হয়ে যাচ্ছে, অনেকগুলো সংস্কার হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু হয় নাই। সেদিন ইন্টারেস্টিং একটা শিরোনাম পড়লাম পেপারে, তারা বলছে যে ওই যে সরকার তদন্ত কমিটি গঠন করছে বিগত 3টা ইলেকশনে যারা কারচুপির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে। আমি এক টকশোতে বলছিলাম যে এটাই জাতির জন্য সবচেয়ে বড় লজ্জার ব্যাপার, যে 11 মাস পরে এসে মনে হয়েছে বিগত 3টা কারচুপির ইলেকশনকে তদন্ত করে দেখতে হবে, হোয়ারাজ এটা হওয়ার উচিত ছিল একেবারে আগস্ট মাসেই, মানে প্রায়োরিটি সেটিং, সেটা দেখেন হয় নাই। এই কারণে সংস্কারটা কঠিন, কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থায় একজন খুবই সিগনিফিকেন্ট রোল প্লে করেছিলেন, এবং পরবর্তীতে প্রথমবারের মতো দল নিরপেক্ষ একটা সরকারের উনি প্রধান হয়েছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।
উনি আসার পরে উনি কিন্তু ব্যাপক সংস্কারে হাত দিয়েছিলেন, এবং কোন কোন সংস্কার? ইলেকশন কেন্দ্রিক যে সংস্কার, ফিল্ড প্রশাসন এবং পুলিশের যে ব্যাপারটা। কিন্তু আমার কাছে এখনো মনে হয় অনেক জায়গায় যেসব ওসিরা ছিলেন, যারা ইলেকশন রিগিং এর সাথে জড়িত ছিলেন, যেসব এসপিরা ছিলেন, ডিসিরা ছিলেন, এই ফিল্ড প্রশাসনের সংস্কার যেভাবে হওয়ার দরকার ছিল 11 মাসে সেটা হয় নাই। আমার কাছে মনে হয় এই যে হইল না, এটা প্রশাসনের প্রত্যেকটা মানুষের এই সরকারের দায়বদ্ধতার জায়গাটা আছে, এবং এই কাজটা না করে অনেক জায়গায় আওয়ামী লীগের ঘি খেয়ে বেরিয়েছে এমন মানুষ প্রশাসনে আছে, প্রমোশন পেয়েছে এমন নজির হাতে ধরে 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 আমি দেখিয়ে দিতে পারবো। অন্যদের হিসাব বাকিই রাখলাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ হয়েছে শফিউর রহমান সাহেবের। উনি যদিও 2 মাস পরে জয়েন করেন নাই, কিন্তু উনার যে নিয়োগটা হলো, এত বড় একটা মন্ত্রী স্ট্যাটাসে নিয়োগ হচ্ছে, এটা কোনো ভেটিং করার দরকার হয় নাই। উনি জেনেভাতে বসে থেকে বাংলাদেশ তৎকালীন সরকারের যত মানবাধিকারের লঙ্ঘন হয়েছে সবকিছু বসে নির্লজ্জের মতো ডিফেন্ড করে গেছেন, এবং তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনেক জায়গায় এমন মানুষ যারা ডিরেক্ট ভোট রিগিং এর সাথে জড়িত ছিল, তারা বিভিন্ন লেয়ারে রয়ে গেছে। আমি কি চাই জানেন, যে রাজনৈতিক মতাদর্শ যেটাই হোক না কেন, কিন্তু মানুষ যে কাজের জন্য ট্যাক্স পেয়ারদের টাকাটা সে পাচ্ছে, সেই কাজটা ঠিকমতো করা দরকার, কিন্তু তাদেরকে তো আশকারা দেওয়া হয়েছে। যখনই আপনি অ্যাকশন নিলেন না, তার মানে কি ইনএভিটেবলি তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে। তারা ভাবতেই পারে, ও তার মানে আর একটা সেটআপে যদি নিজের খাসলতটা ঠিক রাখা যায়, তাহলে ভবিষ্যতে কোনো কিছু হবে না। আমি এমন বাংলাদেশ জেনুইনলি চাই না যে বাংলাদেশে ভোট কারচুপি করার সুযোগ থাকে। এক্স ক্ষমতায় যাবে, ওয়াই ক্ষমতায় যাবে, জেড ক্ষমতায় যাবে, কিন্তু ভোট কারচুপি করে ক্ষমতায় যেতে হবে, এটা পুরো দেশ এবং জাতির জন্য লজ্জার। কিন্তু সেই সংস্কার যেভাবে হওয়ার কথা ছিল, সো ফার আই এম নট স্যাটিসফাইড এট অল। জি ডক্টর গালিব, আপনি সরকার নিরপেক্ষতার কথা বলছিলেন। সরকারের একজন উপদেষ্টাকে নিয়ে বারবার আলোচনায় আসছেন, উপদেষ্টা শিক্ষার্থীদের মধ্য থেকে, যিনি জুলাই আন্দোলনের অন্যতম পোস্টার বয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। ওনার এপিএস নিয়োগ, দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে ইশরাকের সঙ্গে যে বিরোধ, সেটি আসলে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিরোধে পরিণত হয়। তারপরে তার বাবার কন্ট্রাক্টরের লাইসেন্স, এবং সবশেষ হচ্ছে হাত ব্যাগে কি বলে ম্যাগাজিন রাখা, মানে গুলি রাখা। ফলে কেন বারবার একজন উপদেষ্টা আলোচনায় আসছে, এবং এগুলো নিরপেক্ষতার প্রমাণ কিনা, অথবা এগুলো সরকারকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করছে কিনা? এখানে দুইটা জিনিস, খুব ব্যক্তিগত আলোচনায় যদি আমরা যাই, দুইটা হচ্ছে যে ধরেন একজনের ব্যাপারে যখন অভিযোগ আসে, তখন এটা একটা পাবলিক পারসেপশন তৈরি করে, তাই না? এবং সেই ডেফিনেটলি আপনি যতগুলো এক্সাম্পল দিয়েছেন, অল দ্যাট পয়েন্টিং টু যে তার ব্যাপারে একটা বাজে পাবলিক পারসেপশন তৈরি করতেছে। এবং সরকারে থাকা অবস্থায় এবং জুলাইয়ের অভ্যুত্থানের সাথে শেয়ার থাকার কারণে এই পাবলিক পারসেপশন উইল কস্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য জুলাই রেভলিউশন, দুইটাই। তো এই জন্য সবাইকে এটা জাতীয়ভাবে কস্ট করতেছে, সেইখানে হি শুড বি কেয়ারফুল। সো দ্যাটস মাই ফার্স্ট কমেন্ট। সেকেন্ড হলো যে দুর্নীতির অভিযোগ যদি থাকে, যেটাকে আপনি ধরেন ফৌজদারি কাঠামোর মধ্যে যাবেন, সেটা আমাদেরকে সলভ করতে হবে ইনস্টিটিউশনাল প্রসেসে। যে আমাদেরকে প্রথমে নিশ্চিত করতে হবে যে দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, এবং তারপর আপনাকে নিশ্চিত করতে হবে যে একজন সিটিং রানিং মিনিস্টারের এগেনস্টেও যদি কেউ অভিযোগ দিতে পারে, তাহলে সেই অভিযোগ যেন সেখানে তদন্ত হতে পারে। তাহলে আমরা সিস্টেমেটিক ওয়েতে ভাগ করবো। একটা হচ্ছে তার পলিটিক্যাল পারসেপশন, তাই না? তো পলিটিক্যাল পারসেপশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে উনি যদি ভালো পলিটিশিয়ান হন, তাহলে ওনার পলিটিক্যাল আপনার পাবলিক রিপ্রেজেন্টেশন ভালো করার জন্য উনি কাজ করবেন। আর আমরা যদি টু দ্য পয়েন্টে যাই, তাহলে আমরা বলবো যে তার যদি যে সমস্ত অভিযোগগুলো, অনেক দুর্নীতির অভিযোগ আমরা শোনা যাইতেছে, তো এগুলো দুদক শুড হ্যাভ দ্যাট ক্যাপাসিটি যে তারা একজন রানিং গভর্নমেন্টের মেম্বারকেও তারা ইনভেস্টিগেট করতে পারবে। এই যে ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্সি এবং রিফর্ম, এটাই কিন্তু বাংলাদেশে মিসিং। এটা বাংলাদেশে কখনোই খুব ভালোভাবে ছিল না, কিন্তু গত 16-17 বছরে আওয়ামী লীগের এই সময় এটা করে ধূলিসাৎ হয়ে গেছে। আপনি যদি দেখেন, এর আগেও যে খুব ভালো ছিল বিষয়টা এরকম না, কিন্তু এই সময়ে তার যে অবনমন হয়েছে, সে অবনমনটা একেবারে ভয়ঙ্কর পরিমাণ। যেমন ধরেন আজকে আমরা মব নিয়ে অনেক কথা বলতেছি, কিন্তু একটা সমাজে মব কখন হয়? যখন আইনের প্রতি মানুষের আস্থা থাকে না। তাহলে আপনি যদি আস্থাটা ফিরিয়ে আনতে পারেন, তাহলে এভরিথিং উইল বি সলভড। তাহলে আমাদের আসলে ইনস্টিটিউশনগুলো বিল্ড আপের দিকে চোখ দিতে হবে, যাতে করে আমার অভিযোগ আছে, আমি যেন অভিযোগটা দিয়ে আমি ট্রাস্ট করি
যে আমার অভিযোগ উইল বি হার্ড, উইল বি ইনভেস্টিগেটেড, ফেয়ারলি উইল বি টেকেন কেয়ার অফ। সাইদ আব্দুল্লাহ, আপনি কি উপদেষ্টা আসিফের সাথে কিছু অ্যাড করতে চান এর বাইরে? মানে ধরেন উপদেষ্টা মাহফুজকে নিয়ে একবার দুবার আলোচনা হলো, সেই আলোচনা খুব বেশি দূর গড়ায়নি। নাহিদ যখন উপদেষ্টা ছিলেন খুবই নীরবে নিভৃতে তিনি কাজ করে গেছেন, তারপর দল নিয়ে আছেন, আলোচনা আসেনি। একজন উপদেষ্টাকে নিয়ে এত আলোচনা, এবং এই আলোচনার সঙ্গে কুমিল্লার স্থানীয় রাজনীতি, বিশেষ করে বিএনপির যিনি ওখানকার প্রার্থী কায়কোবাদ সাহেব, তাকে জড়িয়ে কথাবার্তা, সেখান থেকে ইশরাকের সঙ্গে দ্বন্দ্ব, এগুলোর কোনো আন্তঃসম্পর্ক আছে, বা এগুলো সরকারি নিরপেক্ষতাকে খানিকটা প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেয় কিনা? যে প্রশ্নগুলো করেছেন প্রশ্নগুলো অবশ্যই ভ্যালিড, কিন্তু একটা কথা কি জানেন, গণ অভ্যুত্থানের সাথে জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের লাইফ থেকে ছোট ভাই ছিল, মানে সবাই তো সবার অত্যন্ত পরিচিত হওয়ার কারণে গণ অভ্যুত্থানের এই জায়গা থেকে একটা সলিড একটা এক্সপেকটেশন কি থাকে জানেন। ধরেন অনেক সিনিয়র রাজনীতিবিদ বিভিন্ন অপকর্ম করছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খারাপ, কিন্তু আমি যদি পারসেপশন, গালিব ভাই কারেক্টলি একটা জিনিস বলেছেন যে পারসেপশন খুবই সিগনিফিক্যান্ট একটা জিনিস প্লে করে। এবং পারসেপশনটা কি হয় জানেন, যে একজন মুরব্বী লোক দুর্নীতি করলো, লেটস সে 2 কোটি টাকার দুর্নীতি করলো, ওইটাকে মানুষ যতটা খারাপ না চোখে দেখবে, যদি দেখে এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত কেউ, সে বেশি না জাস্ট 2 লাখ টাকার দুর্নীতি করেছে, ওইটাকেও অনেক বাজেভাবে দেখবে। কারণ তরুণরা কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ুক এইটা মানুষ বিশ্বাসই করতে চাইবে না। আর যদি একবার প্রুফ সহ পায়, মানুষ এই যে এত স্বপ্ন দেখে যে না তরুণদের হাত ধরে বাংলাদেশ একটা ভালোর পথে আগাবে, সেই জায়গাটা তো একদম ধূলিসাৎ হয়ে যাবে। আমি এখনই কোনো কনক্লুসিভ রিমার্ক করব না, কারণ সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এইভাবে আঙ্গুল তোলাটা আমার কাছে মনে হয় যে উচিত না। কারণ যদি কনক্লুসিভ কোনো প্রুফ থাকে অবশ্যই সেটা বলতে হবে, সে আপন হোক পর হোক, কিন্তু এখন পর্যন্ত যেহেতু কনক্লুসিভ রিমার্কগুলো আসে নাই, পারসেপশনের আলাপ যদি করি, আমি আসিফকে একটু সাইডে রাখি। তার এপিএস এর বিরুদ্ধে এই যে এত অভিযোগ উঠলো, ঠিক আছে, অভিযোগ ব্যাপার প্রমাণ হবে, পরবর্তীতে দেখব। মোয়াজ্জেম যখন তার এপিএস ছিল, আপনি তার হোম ডিস্ট্রিক্ট যেটা আছে সেই জায়গায় গিয়ে দেখবেন সার্ভিসে থাকাকালীন অবস্থায় পুরো জেলায় সে ব্যানার ফেস্টুন টানিয়ে ভরে ফেলেছে পুরা। এই কাজটা যে করছে নিশ্চয়ই তার ক্যাপাসিটিতে কোনো না কোনো পাওয়ার ছিল। শেখ হাসিনার আমলে আমরা যেটা শুনতাম যে শেখ হাসিনা খুবই পুতপবিত্র মানুষ, কিন্তু শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা লুট করে নিয়ে চলে যায়, সবাই খারাপ, শেখ হাসিনা ভালো। এখন আবার এইটাই পারসেপশন গ্রো করছে যে উপদেষ্টারা ভালো, উপদেষ্টাদের এপিএসটা চোর। মানে এই যে এই ব্যাপারগুলো তো ভালো কোনো ইমেজ দেয় না, বরং এই জায়গাগুলো বিতর্কিত হলে যে কাজটা হবে, গণ অভ্যুত্থানের একেবারে ফ্রন্ট লাইনার যারা, তাদের বিরুদ্ধে কোনো কথা উঠলে ওই যে এসেনশিয়ালি যে এনসিপির পর একটা বাজে ইমেজ যাবে, গণ অভ্যুত্থানের পর একটা বাজে ইমেজ যাবে, এবং সবকিছুর ঊর্ধ্বে মানুষ কিন্তু যে বিশ্বাসটা রেখেছিল, দেখেন গণ অভ্যুত্থান কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের ছিল, ইনফ্যাক্ট পুরো ছাত্রদেরই ছিল না, এটা গণ মানুষের অভ্যুত্থান ছিল। যে মানুষটা সবজি বিক্রি করে সেও তো মারা গেছে, ওই বাবার যে সন্তানটা এখন হাহাকার করছে, এই গণ অভ্যুত্থানে তার একটা বড় স্টেক আছে। যে শিশুটা বিকশিত হতে পারতো রিয়াগুপের মতো, যে বাচ্চা রুমের ভেতরে খেলা করতে করতে মারা গেল, সেই রিয়াগুপের বড় একটা স্টেক আছে। যে বৃদ্ধ মানুষটা মারা গেল তার একটা স্টেক আছে। ওই ফার্মগেটে রিক্সার পাদানের পর যে শুয়ে আছে যে ছেলেটা মারা গেল, তার পরিবারের মানুষের স্টেক আছে। তাদের যে একটা বিশ্বাস আছে যে না অন্তত আমাদের এই পচে গলে দুর্গন্ধ বের হয়ে যাওয়া দেশকে এই তরুণরা পরিবর্তন করবে, তারাও যদি এসে সেম কাজগুলাই করে এবং মুখে মুখে বলেন নয়া বন্দোবস্তর আলাপ, তখন এই ব্যাপারটা খুবই বাজে একটা ইমেজ দেয়, এবং সেই কাজটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমি আশা করব প্রপার তদন্তগুলা হোক এবং এই কালিমা যাতে না লাগে, এই ব্যাপারে যাতে আরো বেশি সচেতন হয়। আমি জাস্ট 1 মিনিট একটু যোগ করি। ডক্টর গ্লেব, আমি সঙ্গে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এটা যোগ করার সঙ্গে সঙ্গে আমাকে যে প্রশ্নটার উত্তর দেন, এই বিশ্ববিদ্যালয়গুলো কেমন আছে আমাদের? কারণ আমরা আশা করেছিলাম সবচেয়ে বেশি সংস্কার হবে আমাদের শিক্ষায়। আপনি নিজে ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন করেছেন সক্রিয়ভাবে, এবং স্বাস্থ্য খাতে, এই 2 খাত নিয়ে অনেক সমালোচনা আছে। আমার খুব সুস্পষ্ট প্রশ্ন, যেহেতু জাকসু এবং রাকসুতে নির্বাচন হবে বলে আমরা ধারণা করছি বা সেই লক্ষণ দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো আসলে কাদের নিয়ন্ত্রণে এখন, অথবা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কি সহাবস্থানের পরিবেশ আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, দ্যাটস ভেরি গুড। এই পয়েন্টে যাওয়ার আগে আমি আগের পয়েন্টে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো আমরা তো আলোচনা করতেছি যে ইউনূস সরকারের সময় সংস্কার হয়েছে কিনা। কারণ এখানে খুব ইন্টারেস্টিং, সাইদ আব্দুল্লাহ অভিযোগ করলেন যে আসিফের এপিএস এর ব্যাপারে। সো আর উই ইন এ পজিশন যে আমরা ট্রাস্ট করি যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট থাকা অবস্থায় দুদক তার বিরুদ্ধে অভিযোগ প্রপারলি ইনভেস্টিগেট করবে। যদি আমরা এই ট্রাস্ট করতে পারি তাহলে আমরা বলতে পারি যে রিফর্ম হয়েছে। আর আপনি যদি ট্রাস্ট করতে না পারেন
তাহলে আপনাকে বলতে হবে যে ইনস্টিটিউশনাল রিফর্ম হয়নি। সো দ্যাট শুড বি আ প্যারামিটার, যে আমি কিভাবে বুঝবো যে কাজ আসলে হচ্ছে কি সো হচ্ছে অ্যাজ অফ নাও প্যারামিটার আই ডোন্ট হ্যাভ অ্যান ওপিনিয়ন, আমি আসলে বলতে পারবো না খুব ভালোভাবে। ডু ইউ হ্যাভ অ্যান ওপিনিয়ন, ডু ইউ ট্রাস্ট যে এই অভিযোগটা যদি দুদকে যায় উইদাউট বায়াস ইনভেস্টিগেট করবে? ইনফ্যাক্ট আমাকে যদি বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে এই সেটআপগুলো তারই কন্ট্রোলে আছে কিনা আমার খুবই হ্যাভি ডাউট আছে। তার কারণ অনেক সেটআপ আছে আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল, যারা দেশকে লুটপাট করে নিয়ে চলে গেছে, তাদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন নেওয়ার কথা ছিল দুর্নীতি দমন কমিশন তার সিটে ফোটাও নেয় না। ওকে, গুড। সো দ্যাট শুড বি দ্য বেসলাইন, যে আমরা রাজনৈতিক সংস্কার বলতে আমরা বুঝি এটা তো শুধু এই গভর্নমেন্ট করবে না, এটা একটা অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে রাষ্ট্রের যে তিনটা বিভাগ, এক্সিকিউটিভ এবং হচ্ছে আপনার সংসদ এবং হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ, তারা আলাদা আলাদা পারফর্ম করতে পারবে, এবং রাষ্ট্রের আন্ডারে যেগুলো ইনস্টিটিউশন, এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের আন্ডারে ইনস্টিটিউশন, কিন্তু তারা প্রফেশনালি ফাংশন করবে। আমরা এরকম একটা জায়গায় যেতে চাই। সো লেটস গো ব্যাক টু হলগুলো। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি, তা আমার বোধ হয় যে 91 এর পরে আমরা যতগুলো আগে তো গণতন্ত্র ছিল না, গণতান্ত্রিক এনভায়রনমেন্ট আসার পরও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে অবস্থানে আছে এতটা ভালো অবস্থানে কখনো ছিল না। আপনি, আমার মনে হয় যে কোনো পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠনের মাস্তানি এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাই। তো এটা খুব একটা অসাধারণ জিনিস। এখন আপনি ডাকসু ইলেকশনে গেলে হয়তো আবার এই কম্পিটিশনটা শুরু হবে। আপনি একটা খুব ইন্টারেস্টিং ফানি পয়েন্ট যদি আপনি খেয়াল করেন, যে যখন জাতীয় নির্বাচনের প্রশ্ন আসতেছে, তাই না, আপনি দেখবেন খুব ডমিনেটিং অপিনিয়ন হলো এত সংস্কার করে কি হবে, আমরা তাড়াতাড়ি নির্বাচনে যাই। কিন্তু আপনি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের প্রশ্ন আসতেছে, তখন আপনি দেখবেন যে পিপল আর থিঙ্কিং ইন ডিফারেন্ট ওয়ে, তাই না? আপনি এখানে গণতন্ত্র চাইলে ওইখানে গণতন্ত্র চাইবেন না কেন? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইটা জায়গায় আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য আমাদের যাওয়া উচিত এবং একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত। একটা হচ্ছে যে আপনি ওইখানে ফ্রিলি ছাত্র সংসদ হবে, যাতে করে ছাত্রদের মধ্য থেকে নেতৃত্ব চলে আসতে পারে। আরেকটা হলো যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুড বি আ জিরো টলারেন্স, যে কেউ কাউকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করতে পারবে না। যে একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে অথবা একটা ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, তাকে তার আরেকজন সহপাঠী শারীরিকভাবে হ্যারাসমেন্ট করতেছে, এটা অসভ্যতা। এই অসভ্যতা লম্বা কাল ধরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে হয়ে আসতেছে, রাজনৈতিক মদতপুষ্ট হয়ে আসতেছে। আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর অবশ্যই আমাদের এই দায়, রাজনৈতিক ছাত্র সংগঠনের এই দায় হচ্ছে আপনার প্যারেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, ন্যাশনাল পলিটিক্যাল অর্গানাইজেশনের এই দায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই দায়, অ্যালামনাই হিসাবে আমাদেরও। দেখেন, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, বিশ্ববিদ্যালয়তে আমার ক্যাম্পাস, তাই না? আই শুড স্ট্যান্ড ফর দ্যাট, যে বিশ্ববিদ্যালয়ে যদি একটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয় তাহলে আমি সেখানে গিয়ে এটা প্রতিবাদে দাঁড়াবো। দেখেন, একটা সভ্য মানুষ হিসাবে এটা আমার কাছে, মানে আপনি যদি একটু সাধারণভাবে চিন্তা করেন, আপনি ওই ঘটনার মধ্যে দিয়ে বড় হলে আপনার কাছে মনে হবে এটা খুব নর্মাল, কিন্তু আপনি যদি এর বাইরে থেকে চিন্তা করেন যে আপনার ছোট ভাই অথবা আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল এবং সে পড়তে গেলে সে ফিজিক্যালি হ্যারাসমেন্ট হইতেছে, পিটিয়ে মেরেও ফেলেছে, অনেককে পিটিয়ে মেরেও ফেলেছে। তো আপনার কথা আমাদের মনে আছে কয়েকদিন আগে, অনেকের জীবন নষ্ট হয়ে গেছে। এটা হইতে পারে, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তো আমার বোধ হয় যে আমাদের একটা ন্যাশনাল স্ট্যান্ড দরকার, যে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিক নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠান, সকল জায়গায়, কিন্তু আমি এখানে এমফাসাইজ দিতেছি যেহেতু এখানে কনসেন্ট্রেশন আছে, দেয়ার শুড বি আ জিরো টলারেন্স। আমি একটা বিরতি নেই। আমরা জামাত এবং বিএনপির অনেক ইস্যুতে বিরোধ দেখছি, ধরেন সংস্কার ইস্যুতে বিরোধ দেখছি, ভোটের পদ্ধতি নিয়ে দেখছি, কিন্তু একটা জায়গায় দুটো দলে অনেক বেশি চীনের দিকে ঝুঁকে পড়ছে কিনা, অথবা জামাত বিএনপি যদি এখন ঝুঁকে পড়ে তাহলে পুরো বাংলাদেশে আসলে আমরা একমুখী হয়ে যাচ্ছি কিনা। আওয়ামী লীগ যেমনটা ভারতমুখী ছিল বলে সবাই বলেন বা আমরাও দেখেছি, ফলে সেই প্রসঙ্গে আলাপ করবো দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টায়। আমরা একটু কথা বলতে চাই, আগে সাইদ আব্দুল্লাহ আপনার কাছে আসি। আমরা কি চীনের দিকে অনেক বেশি ঝুঁকে পড়ছি? ধরেন বিএনপি এর আগে একটা প্রতিনিধি দল গেল আমন্ত্রণে, নিঃসন্দেহে এগুলো খুবই হয়তো সৌজন্য সংলাপ, কিন্তু এইবার মির্জা ফখরুলের নেতৃত্বে যে টিমটা গেল 8 জন বা 7 জন স্থায়ী কমিটির সদস্য ছিল, এবং সেখানে বিএনপির সঙ্গে পার্টি টু পার্টি এক ধরনের একটা সমঝোতার কথা বলা হচ্ছে। তারেক সাহেবকে আমন্ত্রণ জানিয়েছে, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের ঋণের ইন্টারেস্ট হার কমানো, অর্থাৎ বিএনপি একটা শ্যাডো সরকার বা সরকারি সফর হলে যা যা করা হতো সব ইস্যু আলোচনা করছে। এটা করতে গিয়ে আমরা অনেক বেশি চীনমুখী হয়ে পড়ছি কিনা? আমি এটা মনে করি না। চীনের যে কালচার, তারা চিরকাল এইরকমই ছিল, এবং এই যে বলেন না শ্যাডো সরকারের মতো, ব্যাপারটা এরকম না।
বরং চীন কিন্তু অনেক আগে থেকেই এমনও টাইম গেছে বিরোধী দলরাও তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখে, এবং চীনের কাজটা হলো বিজনেস ওরিয়েন্টেড। মানে সারা দুনিয়ায় ডেমোক্রেসি আছে কি নাই, ভোটাধিকার আছে কি নাই, হিউম্যান রাইটসের ভায়োলেশন আছে কি নাই, এর বাইরে গিয়ে তারা দেখে তাদের সাথে যাদের ওয়ার্কিং রিলেশন আছে, বিজনেস রিলেশন আছে, তাদের সাথে তাদের কাজগুলো কিভাবে হবে। আপনি যেটা বললেন যে চীনের দিকে বেশি মাত্রায় ঝুঁকে পড়ছে কিনা, আমি মনে করব যে এটা একটা প্রিম্যাচিউর কমেন্ট হবে আমরা যদি এখন করি। বাট আমাদের বিভিন্ন তো পাওয়ার সেন্টার আছে পৃথিবীতে, বিভিন্ন ব্লক আছে। দেখবেন আমেরিকান ব্লক, এই ব্লকটার বর্তমানে সবচেয়ে কাউন্টার জায়গাটা যেটা চাইনিজ ব্লক, এবং ইকোনমিতে এই ফাইটটা অন্তত আরো বেশ কয়েক বছর সামনে চলতেই থাকবে, 2 দশক। এবং এই কাজটা যদি চলতে থাকে উভয় পক্ষের সাথে কিন্তু বাংলাদেশের একটা গ্রোয়িং ইকোনমি হিসেবে সবার সাথে ভালো সম্পর্কটা রাখতে হবে। চীনের সাথে লাস্টে আমি যদি বলি যে বিএনপির যে মুহূর্তে গভর্নমেন্ট ছিল, ডেফিনেটলি বইপত্র পড়ে রিসার্চ করে যে জানার জায়গাটা, তাইওয়ান ইস্যুটা তাদের জন্য খুবই সেন্সিটিভ। কিন্তু বিএনপির ওই গভর্নমেন্টের সময়ে যে কাজটা করা হয়, তাইওয়ানের এম্বাসিটা যখন খোলা হইলো, মানে ওয়ান চায়না পলিসির সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা হচ্ছে, এইটা চীনকে প্রচন্ড বাজেভাবে ট্রিগার করে, এবং অনেকে ধারণা করে এই কারণে তাদের সাথে একটা কূটনৈতিক মানে সম্পর্ক মোটামুটি বেশ খানিকটা টেনশনের মুখে পড়ে গিয়েছিল। তো তারপরে আসার পরে এখন লেটসে ভারতের সাথে অনেকগুলো তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এই যে মুহূর্তে আমরা কথা বলছি তিস্তা নিয়ে, যে মুহূর্তে কথা বলছি আমাদের ইকোনমি নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, সো ভারতের অনেক ইনফ্লুয়েন্স যদি আপনার কমাতে হয়, এমন কোনো একটা পরাশক্তির সাথে আপনার কথা বলতে হবে যে জায়গায় ভারতের এই ইম্প্যাক্টগুলোকে নিউট্রালাইজ করতে পারবে। এবং বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত, অবশ্যই কাউকে আমরা শত্রু বানানোটা অ্যাফোর্ড করতে পারবো না। জিয়াউর রহমানের আদর্শের কথাটা চিন্তা করেন, উনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে অনেক রেসপেক্ট পেয়েছেন, একই সাথে চীনের সাথে সম্পর্ক কিন্তু ওনার সময় খুবই ভালো হয়ে গিয়েছিল, মিডল ইস্টের সাথেও সম্পর্ক ভালো হয়েছিল। কারণ আমরা যদি আমাদের ইকোনমিকে সচল রাখতে চাই, আমাদের একটা ব্যালেন্সিং রিলেশনটা দরকার, এবং এইটাকে আমরা ইগনোর করতে পারবো না। বরং ভারত যে অনেক ক্ষেত্রে দাদাগিরি করে বেড়ায়, এটাকে যদি আমাদের কাউন্টার করতে হয়, তাহলে কিন্তু চীনের সাথে আমাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। একদম সময় নেই ডক্টর গালিব, আপনি চীন নিয়েও একটু বলবেন, পাশাপাশি প্রধান উপদেষ্টাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আজকে ফোন দিয়েছিলেন সন্ধ্যায়, 15 মিনিটের মতো কথা হয়েছিল। একটা পাবলিক পারসেপশন হয়েছিল, বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন মিস্টার তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, কেউ কেউ এই কথাও বলেছেন যে উনি একেবারে অসহায় হয়ে পড়েছেন কিনা, অথবা ওনার শক্তির উৎস পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এইটার ফলে প্রধান উপদেষ্টা কি বার্তা দিলেন, অথবা সরকার খানিকটা পশ্চিমাদের সঙ্গেও যে সম্পর্ক, সেই মেসেজটাও পেলে কিনা, সঙ্গে যদি চীন নিয়ে আপনি কিছু। আমি মনে করি এগুলো রুটিন বিজনেস। ধরেন আপনি ডক্টর ইউনূস তারেক জিয়ার সাথে কথা বলবে, জামাতের সাথে কথা বলবে, এনসিপির সাথে কথা বলবে, তার সবার সাথে কথা বলতে হবে। এটা দ্বিপাক্ষিক হইতে পারে, বহুপাক্ষিক হইতে পারে। একইভাবে আমাদের রাজনৈতিক দল এবং সরকার চীনের সাথে কথা বলবে, ওয়েস্টের সাথে কথা বলবে, ইভেন ইন্ডিয়ার সাথে আমাদেরকে কথা বলতে হবে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, তখন আপনি আপনার ন্যাশনাল ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করেন, নাকি আপনি হচ্ছে আপনার নিজের ন্যাশনাল ইন্টারেস্ট ছাড় দিয়া আপনি আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করেন। যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে ভারতের সাথে তার যে সম্পর্ক, সেখানে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে সে তার দলীয় ইন্টারেস্টকে সেখানে এমফেসাইজ করছে। তো আমরা আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে যেটা চাই, ইনক্লুডিং এখনকার যে গভর্নমেন্ট, তারা সহ বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের কাছে, যে তারা যখন ফরেন বিভিন্ন কান্ট্রির সাথে কথাবার্তা বলবে, রিলেশনশিপ বিল্ড করবে, তারা যেন আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করেন এবং আমাদের জাতীয় সার্বভৌমত্ব যে আমরা আমাদেরটা মেনটেন করব, এই জায়গায় আত্মমর্যাদা বোধটা যেন রাখেন। আমার মাইন্ডে এখনও একটা সিনারিও মানে সবসময় এটা বাজে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আপনার মনে আছে কিনা যে ভারতের একজন পররাষ্ট্র সচিব, এক ভদ্র মহিলা, উনি আসছিলেন আমাদের এখানে নির্বাচন ম্যানেজমেন্ট করতে, যে কে ইলেকশনে যাবে যাবে না। তো আমার কাছে মনে হয় যে এটা ইনসাল্টিং এর জায়গা থেকে মানে একটা ক্লাসিক পিকচার। তো এই যে রাজনীতির অবনমন, যে আরেকজন এসে আপনাকে ডিকটেট করবে। এর আগে আমরা আরেকটা প্রক্রিয়া দেখছি যে আপনি বিদেশি দূতাবাসে গিয়ে অলওয়েজ হচ্ছে আপনি অভিযোগ করেন যে এখানে কি হইতেছে। মিসম্যানেজমেন্ট হলে আমরা তাদের সাথে কথা বলবো, অফকোর্স তারা ডেভেলপমেন্ট পার্টনার, কিন্তু আমরা চাই যে আমাদের পলিটিশিয়ানরা দেশপ্রেমিক সাহসী পলিটিশিয়ান হিসাবে আমার ন্যাশনাল ইন্টারেস্টকে সবচেয়ে বড় গুরুত্ব দেবে। আমরা এরকম একটা জায়গায় আমাদের ফরেন রিলেশন নিয়ে। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব, ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। দর্শক, এই ছিল আলোচনা, ভালো থাকবেন সব, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ।